हे बाबू समझो इशारे, हॉर्न पुकारे, पम पम पम, यहाँ चलती को गाड़ी पैक पैक, कहते हैं प्यारे, पम पम पम, हे बाबू। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওর শুরুতে যে গানটা গাইলাম, কেন গাইলাম? কারণ এই গাড়ি ড্রাইভার এই বিষয়টা নিয়ে একটা বেশ ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। কেন বলুন তো? এই যে একটা ভিডিও আমি গতকাল করেছিলাম, যেখানে আমি বলেছিলাম যে এই নিজের বাবাকে যে পুলিশ বলে সর্বসমক্ষে বলে যে পুলিশ মশাই, পুলিশ বাবু বা আমার বাপি পুলিশে চাকরি করে, এই কথাটা ও কেন বলে? কারণ আমরা যতদূর জানি যে ওর বাবা কিন্তু পুলিশের ড্রাইভার, মানে যাকে বলে পিডি, যেটার জন্য রীতিমতো পরীক্ষা দিতে হয়, প্রশিক্ষণ নিতে হয়, উনি কিন্তু সেটি নন। যাদের মনে হচ্ছে যে ওর বাবা, হ্যাঁ ওর বাবা তো নিজেকে পুলিশ বলে দাবি করতে পারে, বা তার মেয়েও পুলিশ বলে দাবি করতেই পারে, কারণ উনি তো পুলিশের গাড়ি চালায়। হ্যাঁ, পুলিশের গাড়ি চালায়, কিন্তু উনি একজন পুলিশের পার্সোনাল ড্রাইভার। উনি গভর্নমেন্ট দ্বারা অ্যাপয়েন্টেড কোনো ড্রাইভার নন। গভর্নমেন্টের দ্বারা অ্যাপয়েন্টেড যারা পুলিশের গাড়ি চালানোর জন্য থাকেন, সেই পদমর্যাদার একটা নাম আছে, তার নাম পিডি, পুলিশ ড্রাইভার। যাদের কিনা আমি যতদূর শুনেছি যে তাদের মনে হয় পদোন্নতি হয় না, বা হলেও তাদের পরীক্ষা দিতে হয়, এরকম কোনো ব্যাপার আছে। আর অনেক মানে একটু আলাদাই, এমনি যারা ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর বা হাওলদার, তাদের থেকে একটু আলাদাই, নিয়মটা ওদের জন্য আলাদাই। তো সেটা কিন্তু অবশ্যই পুলিশ দ্বারা, মানে গভর্নমেন্ট দ্বারা অ্যাপয়েন্টেড, তাদেরকে পুলিশ অবশ্যই বলতে হবে, কারণ তারা রীতিমতো পরীক্ষা দিয়েছে, তারা প্রশিক্ষণ নিয়েছে। তাদের যদি দরকার পড়ে, তাহলে সে সময় কোনো যদি ঝামেলায় পড়ে, তাদের কিন্তু মানে হাতে বন্দুকও তুলে নিতে হবে। তারা পিডি, বাট কেন আমি বুঝতে পারছি না যে যিনি পিডি নন তাকে জোর করে পিডি সাজানোর চেষ্টা করা হচ্ছে। কারণ একটা জিনিস চিন্তা করে দেখুন, পুলিশ ড্রাইভার যারা থাকেন তাদের কিন্তু এরকম মানে এই খেপ খাটে যেরকম একটা ভাড়া এলো, তারপর আমি গেলাম সেখানে চালিয়ে আসলাম গাড়ি, সেরকম কিন্তু হয় না। ওনার যেমন নো ওয়ার্ক নো পে, কিন্তু পিডির তা নয়। পিডির প্রত্যেক মাসে স্যালারি আসে, তারপর আর যা যা থাকে আমি জানি না, প্রভিডেন্ট ফান্ড যদি থাকে তাহলে থাকবে, যদি পেনশন থাকার তাহলে থাকবে। এগুলো ভেতরের পুরো গল্পগুলো যারা এই রিলেটেড, মানে যারা পুলিশ আছেন, তাদের ফ্যামিলি থেকে আছেন, বিলং করেন, তারা হয়তো জানতে পারবেন, বাট আমার পক্ষে এটা জানা সম্ভব নয়। কিন্তু এটা তো জানি যে পুলিশ যারা আর কি পুলিশ হয়, তাদেরকে তো তাদের কোনো ছুটি থাকে না, তাদের ডিউটি শুধু এক্সচেঞ্জ থাকে। যে ওরকমভাবে পুরো ছুটিতে কাটাচ্ছে এরকম কিন্তু হয় না। কি হয় যে একটা মানুষ টানা ডিউটি করছে, সে হয়তো দুদিন অফ নিল, তার জায়গায় অন্য একজন কেউ করলো, এরকম শিফটিংয়ে করে ডিউটি হয়, তাই তো? আর তাছাড়া পুরো ছুটি, এই যেরকম প্রত্যেকটা জায়গায় ন্যাশনাল হলিডে, পুলিশদের কি কোনো ন্যাশনাল হলিডে হয়? চিন্তা করে দেখুন তো, যে সময় আমরা দুর্গাপুজো বা কালী পুজো বা 31 বা এরকম যে অনুষ্ঠানগুলো আমরা যখন পালন করি, তাদের সেখানে দেখেন না পুলিশরা ডিউটি দেয়। তার মানে তাদের তো ডিউটি ওটা, তারা তো ওখানে মজা মারতে যায়নি, তারা তো ডিউটি দিচ্ছে রীতিমতো। তাহলে তাদের কি কোনো হলিডে আছে? নেই তো। কিন্তু এনাকে দেখুন, ইনি তো আর্ধেক, মানে এর আগে বেশ কিছুদিন উনি বাড়িতেই সবসময় থাকতেন। তো আমি যতদূর জানি, উনি যে ইন্সপেক্টরের আন্ডারে, উনি যার বা ওসি, তার আন্ডারে উনি যে গাড়িটা চালান, তিনি এখন বসিরহাট থানায় এখন পোস্টিং এসছেন। তো সেখানে উনি যখন ডাকে, ওনার গাড়ি যে চালায়, সে যখন থাকে না, সে কোনো কারণে ছুটি নিয়েছে বা কিছু করেছে, তখন তাকে অ্যাপয়েন্ট করা হয়। শুনেছিলাম যে একটা সময় যে পিডি যারা ছিল, তাদের আর কোনো রকমভাবে কোনো পদোন্নতি হতোই না। যারা পিডি হিসাবে জয়েন করবে, তারা সারা জীবন তাদের পিডিই থাকতে হবে। কিন্তু এখন নাকি একটা পরীক্ষার মাধ্যমে পিডিরা পদোন্নতি করে এএসআই হতে পারে। তো এএসআই বা এআইএস, দুটোর মধ্যে একটা, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, এরকম টাইপের হয়তো কোনো পদমর্যাদা আছে। আপনি আমাকে একজন কমেন্টও করেছিলেন, পদটার নাম এ দিয়েই শুরু, আমি জানি, যতদূর মনে হচ্ছে এএসআই। হ্যাঁ, এএসআই পদে তারা কিন্তু পদোন্নতি করতে পারে। আচ্ছা, একটা জিনিস চিন্তা করে দেখুন, ইনি যদি সত্যি পিডি হতেন, তাহলে কি কখনো ওই অন ক্যামেরা ওরকমভাবে কাউকে
কিছু নিয়ে তেড়ে আসতে পারতেন? কারণ তার কিন্তু ভয় থাকতো একটা, যে আমার চাকরি চলে যাবে, আমি গভর্নমেন্ট সার্ভিস করি। তো যাই হোক, এতগুলো কথা বলছি কারণ এখনও দেখছি কিছু মানুষ এসে এই বিষয়টা নিয়ে কমেন্ট বক্সে জলঘোলা করছেন। তো ওনার নিশ্চয়ই মাথায় চিন্তা থাকতো যে আমার চাকরি চলে যাওয়ার ভয় আছে, তো উনি নিশ্চয়ই এই জিনিসটা করতেন না। তার ওপর আপনারা কোথাও কোনো জায়গায় শুনেছেন যে একজন পুলিশ কর্মী সে সাইড হিসাব বিজনেস হিসেবে বাদাম বিক্রি করে? আপনারা কোথাও কখনো শুনেছেন? তাহলে মানে এটা নিয়ে আর এত কথা কেন বলছেন বা কেন আপনারা বুঝতে চাইছেন আমি জানি না। তাহলে আমার বক্তব্য আমি বলে দিয়েছি, আমি আগেও এখনও বলেছি, তখনও বলেছি, সবসময় বলবো যে এরকমভাবে একজন যে পুলিশ কর্মী না, তাকে পুলিশ কর্মী সাজিয়ে আমাদের যারা সত্যি পুলিশ আছে তাদের সম্পর্কে আমাদের ধারণা যেন খারাপ না করা হয়। আমরা যাতে এরকম অবস্থায় না পড়ি, মানে পুলিশ সম্পর্কে একটা, তারা তো অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছে, তাদের যখন তাদের ওপর দায়ভার দেওয়া হয়েছে সব কিছু সুষ্ঠুভাবে চালানো, তো তাদের ওপর সম্মান তো আমাদের বজায় রাখতে হবে। তো এইরকম ধরনের ক্যারেক্টার যদি আমরা বুঝি যে পুলিশ, তাহলে কি করে সম্মানটা রাখবো, তাই না? তো সেই জন্যই বলছি, তো উনি পুলিশের ড্রাইভার নয় একজন, উনি টেম্পোরারিলি একজন যারা পুলিশের কাজ করতে পারে না, ড্রাইভারি করতে পারে না, তখন তাকে ডাকা হয়, ঠিক আছে? পরিষ্কার কথা, উনি একজন ফ্রিল্যান্সার ড্রাইভার, আর সেটা পুলিশের গাড়ি চালায়, তাই জন্য পুলিশের ড্রাইভার হয়তো আপনাদের মনে হতে পারে, আর কিচ্ছু না। তো যাই হোক, চলে আসি এখন ভিডিওটা। অবশ্যই বুঝতেই পারছেন এইসব বিষয় নিয়ে যখন কথা বলছি, তো ভিডিও কাকে নিয়ে হচ্ছে? টিনকে নিয়ে হচ্ছে। তো টিনের লেটেস্ট ভিডিওটা দেখলাম, সেখানে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে গিয়ে প্রথমে যখন ভিডিওটা শুরু করেই বললো কি যে যেতে হবে, কোথায় যেতে হবে, আজকে তাড়াতাড়ি সব কাজবাজ সেরে নিচ্ছে, কারণ আমাদের যেতে হবে আজকে থানায়। তো থানায় যেতে হবে কারণ দুদিন আগে একটা পিটিশন জমা দেওয়া হয়েছে হাইকোর্টে, সেই পিটিশনের জন্যই নাকি ডেকে পাঠিয়েছে, ডাকের মাধ্যমে এসছে, তারপর ডেকে পাঠিয়েছে। তো যাই হোক, ওরা যেদিন এটা জমা দিতে গেল, তারপর এত তাড়াতাড়ি এসে গেল, এই বিষয়টা মানে দেখে খুব ভাল লাগছে যে আমাদের পোস্টাল ব্যবস্থা সত্যি খুব ফাস্ট হয়েছে, আর আমাদের যে বিচার ব্যবস্থা সেটাও সত্যি একেবারে ঝড়ের গতিতে হচ্ছে, এটা কিন্তু মানতেই হবে। তো সেখানে বললো দেখা করতে যাবে, তো সেই বিষয়ে, কারণ যখন পিটিশন জমা করেছে কিছু কথা বলেছে, তো এবার ফিজিক্যালি ওর সাথে জিজ্ঞাসাবাদ করা হবে যে আপনি যেটা লিখেছেন কি বলতে চাইছেন, সেগুলো তারাও মিলিয়ে দেখবে, কারণ তারা ভীষণ বোঝেন, বডি ল্যাঙ্গুয়েজ বোঝেন যে সত্যি কী ব্যাপার, কি মোটিভ, কী জিনিস। তো যাই হোক, সেরকমের জন্য ডেকে পাঠিয়েছেন। হয়তো কোনো রকম যে পিটিশনটা জমা পড়েছে তার এগেনস্টে কোনো প্রুফ, কোনো কাগজ, কোনো কিছু, সেটা হয়তো দেখতে চাইতে পারেন। তো সেই জন্য ওদের যেতে হবে, তাই জন্য ওরা তাড়াতাড়ি রান্নাবান্না করে সব কিছু কাজবাজ করে রেডি হয়ে নিল। তো দেখলাম দুজনে, মা আর বেটি দুজনে রেডি হয়েছে, মা বেটি যাবে, টোটো করে গেল। তো সেখানে তো ভেতরে কি হবে সেটা আমাদের মানে দেখানোর কোনো ব্যাপারই নেই, কারোর পক্ষে সম্ভবও না। তো সেখানে কথাবার্তা বেরিয়ে তারপর আসলো, এসে বললো যে হ্যাঁ সমস্ত কিছু হয়ে গেছে, তো আমরা আবার যাচ্ছি। কোথায় যাচ্ছি না, সেই জামা কাপড় কিনেছিলাম, সেই জামা কাপড়, যেই কুর্তিটা না চুড়িদারটা কিনেছিলাম, আমাকে অতীব জঘন্য লাগছে দেখতে। পাশ থেকে ওর মাও বললো একদম বাজে লাগছে। তো এইগুলো কিন্তু কোনো অপমানের বিষয় না। এই জিনিসটাই যদি শাশুড়ি করতো তাহলে দেখতেন কিরকম এদের ধুমতানা শুরু হয়ে যেত, একদম ধুমতানা শুরু হয়ে গিয়ে এইরকমভাবে অপমান করলো, হায় হায় হায়। তো এদের ক্ষেত্রে এরকমই, এরা নিজেদেরকে অপমান করবে, এর মা মেয়েকে অপমান করবে, মেয়ে মাকে অপমান করবে, মা মেয়ে দুজনে মিলে বৌদিকে অপমান করবে, ও বৌদিকে অপমান করবে, বাবাকে দিয়ে অপমান করাবে, সমস্ত কিছু করবে। সেগুলো সব মজা, আনন্দ, সেগুলো আনন্দের বিষয়। ওদের যারা ভিউয়ার্সরা আছে তাদের কাছে সেটা আনন্দের বিষয়। কিন্তু এইটাই যদি সন্দীপদের বাড়িতে হয়, তাহলে দেখবেন যে তাহলে ওটা অশিক্ষার পরিচয় হয়ে যাবে। ভাবতে পারেন যে এরা যেরকম দোগলা জুটিয়েছ, তেমনি দোগলা এক একটা। সবাইকে বলছি না, কিন্তু এক একটা পিস আছে, একদম পিস আছে, যেগুলো কি না মানে আমি আবার শুনি তারা নাকি বলছে যে ভাবো তো ওদের বাড়িটা কি আনন্দ মজা আনন্দ। সত্যি ক্লাব ঘরের থেকেও, মানে ক্লাব ঘরেও এত সুন্দর মজা হয় না যেটা নাকি ওদের বাড়িতে হয়। তো যাই হোক, আবার ওরা গেল, গিয়ে কেনাকাটি আবারও করলো, কিছু এক্সচেঞ্জ করার ছিল আর কিছু কেনাকাটি করে বাড়ি ফিরলো। তো আজকে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে গিয়ে ওদের দোতলার যে ঘরটা আছে, যার মধ্যে মিনি বাচ্চা দিয়েছে, মানে ওই যে ওদের সুন্দরী মিনি,
তো সে বাচ্চা দিয়েছে, সেই বাচ্চাগুলোর এখন চোখ ফুটে গেছে। তো তাদের জন্য কি সুন্দর একটা গামলার ব্যবস্থা করেছে, বললে এই যে গামলা। তো আজকে মানে বুঝলাম যে গামলায় ছানা খেললে কিরকম লাগে। আমরা গামলা এতদিন ল্যাটা মাছ খেলার কথা শুনেছিলাম, হ্যাঁ, তো ল্যাটা মাছ খেলা হয় সেটা জেনেছিলাম, কিন্তু আজ দেখলাম যে গামলায় ছানা, এখন গামলায় ছানা খেলবে, সেই জন্য সুন্দর একটা গামলা দিয়েছে, তার মধ্যে দুটো ছানা দিয়েছে ঘুরছে। হ্যাঁ, তো বুঝতে পারছেন ব্যাপারটা, একেবারে তাই। এখন ছানা পোনা এইসব নিয়ে কারবার, এখন ল্যাটা প্যাটা একটুখানি সাইড হও। তো সেখানে একটা বাচ্চাকে তুললো, মাকে আগে কনফিডেন্সে নিল যে কিরে, মাকে একটু আদর করলো, বুঝুন ব্যাপারটা, মা কিরে বলে আদর করলো, করে নি তোর একটা বাচ্চা বলে একটা বাচ্চাকে তুলে কি করলো, মাটা কিন্তু বলছে ম্যাও ম্যাও। প্রথমে যখন এমনি ছিল তখন আস্তে করে মিউ মিউ বলছিল, যেই দেখছে বাচ্চাটাকে নিচমনি ম্যাও ম্যাও, মানে বলতে চাইছে নিও না এরকম করছে। তো ও শুনবে কেন, সোজা সেটাকে মাটিতে রাখলো, রেখে তার 1-2 মিনিটের মধ্যেই বললো, না বাবা থাক, এই যে নে তোর বাচ্চা, বলে আবার মায়ের কাছে ফিরিয়ে দিল। তো এই গামলার মধ্যে ছানা নিয়ে যে খেলা, সেই খেলাটার কিন্তু বেশ মানে ভালো রকমের অন্তর্নিহিত মানে আছে। কি বলুন তো, এই যে বিড়ালের বাচ্চাটা মায়ের সাথে মানে আরামসে সুন্দরভাবে রয়েছে, সেখানে বাচ্চাকে এমনি মানে মাকে এমনি বললো যে একটু বাচ্চা যখন না করলো তখন ওর জেদ চাপলো, তখন বললো যে দিবি না তুই পারমিশন, আমি জোর করে বাচ্চাকে টেনে নিয়ে আসবো। এবার সেখানে টেনে নিয়ে এসে বাচ্চাকে ওখানে রাখবো। অবশ্যই সে বাচ্চা ছটফট করবে, সে মা ছাড়া থাকতে চায় না, সে মায়ের বা মা, তারপর আরও যে পরিবেশটার মধ্যে, মানে ওই গামলাটার পরিবেশের মধ্যে যেরকম ওর মা আছে, মায়ের কাছেও সুন্দর করে থাকতে চায়। আর তার সাথে ওর একটা তো সিবলিংও আছে না, একটা ভাই বা বোন কেউ রয়েছে, তো তার সাথে যেরকম দুজনে একসাথে থাকে, সেটাই ওর সবচেয়ে কমফর্ট জোন, সেখানেই ও থাকতে পারে। তো বাচ্চাটা সবে চোখ ফুটেছে করছে, কষ্ট পাচ্ছে, তো জাস্ট বাচ্চাটাকে একটু কষ্ট দেওয়া, নিজের পাওয়ারটা দেখানো, যে দেখ তুই পারমিশন না দিলেও বাচ্চা কিন্তু আমি ছিনিয়ে ঠিক মাটিতে খেলা করাতে পারি। কিন্তু এরপর দেখছি কি বাচ্চা কষ্ট পাচ্ছে, ঠিক আছে চল যা বলে বাচ্চাকে আবার দিয়ে দিলাম। কিন্তু আমি আমার ক্ষমতাটা দেখালাম, যে ভাববি না যে তোর পারমিশন লাগবে আমার, তুই আমাকে ম্যাও ম্যাও করে পারমিশন না দিলেও কিন্তু আমি যদি চাই তোর ছানাকে ওখান থেকে তুলে নিয়ে আসবো, এখানে একটু কষ্ট দেব, তারপর যদি আমার মনে হয় যে হ্যাঁ সত্যি কষ্ট পাচ্ছে তাহলে দিয়ে দেবো, আর না হলে যদি বাচ্চাটাকে ভুলিয়ে ভালিয়ে রাখতে পারি, সেক্ষেত্রে যদি আমার একটু লাভ হয় তাহলে লাভ করব। এটা একদম অন্তর্নিহিত মানে ওর গলার স্বরের মধ্যেই পাওয়া যাচ্ছিল, ও জাস্ট নিজের ক্ষমতা প্রদর্শন করতে চাইছে। যেমন কিনা এই কৃষাণুর ক্ষেত্রে যেহেতু প্রথমেই নিতে নেয়নি, যেহেতু শেষে যেহেতু সন্দীপ স্ট্রাইকটা দিল, আর সন্দীপ শর্ত দিল, তো ও শর্ত দিয়ে মানবে কেন, ও শর্ত তো মানবে না। তো সেই জন্যই ব্যাপারটাকে অন্যদিকে ঘুরিয়ে ও ক্ষমতা প্রদর্শন করলো, আর কিছুই না। ও জানে যে ওই যে প্রাণভ্রমরা কৃষাণু, তাকে যদি একবার নিয়ে আসতে পারি না, তাহলে এরা সব আমার মানে একদম যা বলবো তাতেই মেনে নেবে। তো পরবর্তীকালে হয়তো এটাও বলতে পারে যে চলো তাহলে আমাকে মেনে নাও, তাহলে বাচ্চাকে ফেরত দেবো, চলো এরকম করো। এরকম হবে কি জানি না, সব রকম পসিবিলিটিস, কিন্তু কোনোটাই ছাড়ছি না, কোনো পসিবিলিটিস ছাড়ছি না। তবে হ্যাঁ এটা সত্যি কথা, মায়ের কাছে বাচ্চা আসছে, বাবা যেন মনে হচ্ছে কি, আমি শুধু হাসি পাচ্ছে ওদের অবস্থাটা দেখে, যেন কীরকম একটা হাবভাব ওরা তৈরি করছে। ভাই নিজের তো সন্তান, তাকে নিজের কাছে এনেছে, সেটার জন্য এরকম জয়ের হাসি কেন হাসতে হবে? তবে একটা কথা আপনাদের মনে করিয়ে দিই, সন্দীপ কিন্তু প্রথমেই বলেছিল যে আমি সবচেয়ে ওয়ার্স্টটার জন্য তৈরি আছি, মানে সন্দীপের মন কিন্তু রেডি আছে যে হ্যাঁ যদি এরকম হয়, আদালতের মাধ্যমে যদি বিচার আসে যে বাচ্চাকে মায়ের কাছে ফিরিয়ে দিতে হবে, ও কিন্তু রেডি আছে। ও কি বলেছিল যে আমি কিন্তু শেষ অবধি লড়বো, যখন দেখবো একদম হচ্ছে না, সম্ভব না, তখন আমি বাচ্চাকে মায়ের কাছে দিয়ে দেবো। আমি তার জন্য নিজের মনকে আর আমার বাবা মার মনকে রাজি করিয়ে নিয়েছি। তাহলে আর এত কষ্টে এত ওরা কার ওপর জয় প্রকাশ করবে, যে কিনা আগেই ঠিক মানে একদম লাস্টটা ধরে নিয়েছে যে হলেও হতে পারে, মনকে শক্ত করে নিয়েছে, আর তো কোনো ভয়ের বিষয় নেই, ভয় দেখানোর কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তো যাই হোক, ও যখন পড়ে নিয়েছে দেখুক না,
পারে কি না, বাচ্চা রাখতে পারে কি না দেখুক। বাচ্চাকে তো আমরা ভালো করেই জানি, তাই না? তো সে তো সব খবর এসেই যাবে, সে বাচ্চা কীরকমভাবে রয়েছে, পান থেকে চুন খসলে কি যে হবে অবস্থা, সেটা ওরা নিজেরাই দেখে নেবে। আমি আর ইচ্ছে কিছু বলছি না, এটা অনুমান, তো বেশি অনুমান করা উচিত নয়, ঠিক আছে? তো এটাই বললাম একদম। এই যে যদি যেটা ও বলছে না, অনেকেই বলছে 22 তারিখ ডেট দিয়ে দিয়েছে, কায়ামত কা ডেট, যে এই দিন মা আর ছেলে এক হতে চলেছে। আমার কমেন্ট বক্সেও কমেন্ট এরকম এসে পড়ে গেছে যে 22 তারিখে মা আর ছেলে এক হতে চলেছে। আমি শুধু ভাবি যে মানে এরা এরকমভাবে বলে, এমনভাবে বলছে যেন এটা কি বলবো, কোনো দেশ, এমন কোনো যেরকম মানে ধরুন পাকিস্তানের থেকে যদি আমরা কাশ্মীরকে ছিনিয়ে নিয়ে আসতে পারি, যেটা পাকিস্তান অকুপাইড কাশ্মীর পিওকে যেটা আছে, সেটা যদি আমরা ছিনিয়ে আনতে পারি, তাহলে আমাদের যে এই তো ছিনিয়ে নিয়ে আসতে পেরেছি, সেই রকম যে আনন্দ, ওই রকম একটা আনন্দ প্রকাশ করছে, একদম জয় হবে, জিত হবে। তো যাই হোক, এখানে অকুপাইড তো করে কেউ ছিল না, বাচ্চাটা যেখানে ছিল সেখানেই ছিল। ও ছেড়ে চলে এসছে, বাচ্চার কোনো দোষ নেই, বাচ্চার বাবারও কোনো দোষ নেই, বাচ্চার বাড়ির কারোর কোনো দোষ নেই, ওর প্রবলেম। ওর যদি তখনই নেওয়ার ছিল তো তখনই সাথে করে নিয়ে আসতে পারতো, তাহলে কিন্তু এত কথা এত কিছুর হতোই না, প্রশ্নই উঠতো না। তো ইচ্ছা যে ওর ছিল না সেটা আমরা ভালো করেই জানি, নাহলে এই যে আগের ভিডিওটাতেই বলেছিলাম যে ও ভয়ে বাচ্চার ফেস করেনি, যে ওকে যদি আবার বাচ্চা ওর সাথে যদি যাওয়ার জন্য বায়না করে, কারণ ওর মা ওকে একদম গুছিয়ে পুরো সুন্দর করে বুঝিয়ে নিয়েছিল, বাচ্চার ঝামেলা নিবি না, কারণ তারাও ভালো করে জানে যে যদি বাচ্চা আসে তাহলে চাক আর না চাক তাদেরকে করতেই হবে, কিছুক্ষণ রাখতে হবে। আর যে কিনা ফেসিয়াল করে এখন করে সেই রিলস করছে, তার এখন কি ওনাকে দেখে মনে হয় এখনো দিদিমা হওয়ার মতো বয়স হয়েছে? মনে হচ্ছে মানে কি বলবো, ওনাকে তো এখনো মনে হচ্ছে ফুটন্ত রক্ত গোলাপ, টকবক করে ফুটছে সব কিছু। হ্যাঁ, কি সুন্দর মানে সেই ফেসিয়াল। তো যাই হোক, ফেসিয়ালটা সেদিন করেছিল সেটা সম্পর্কে কিছু বলা হয়নি, তো এখন তো আর ফেসিয়াল না বলে ওটাকে বললো মাসাজ। তো মাসাজ না, আমি যতদূর জানি ওটাকে বলে ক্লিন আপ, ঠিক আছে? শিখে নিয়েছো, এর পরের দিন বলবে ক্লিন আপ করাতে আসলাম। তো ফেসিয়াল মানে ফেসিয়ালের সাথে এটার ডিফারেন্স একটাই, সেটা হচ্ছে ওই মাসাজটা দেওয়ার পর, স্ক্রাবিং করে একটা ক্রিম মাসাজ করার পর ফেসিয়ালে একটা শুধু মুখে মাস্ক লাগায় একটা, সেটা ছাড়া আর অন্য কোনো ডিফারেন্স নেই। ওই মাস্কটা লাগায় বলেই ওটা ফেসিয়াল হয়ে যায়, আর তাছাড়া যেটা সেটা ক্লিন আপ। তো মুখটা ক্লিন আপ দেখেছেন এরকমভাবে দুজনে মা বেটি ক্লিন আপ করেছিল। কেন বলুন তো? এই যে বলছো না বিয়ে বাড়ি তো যাওয়াই হলো না, সব হয়েছে, সমস্ত কিছু হয়েছে, সেই জন্যই মা বেটি দুজনে গিয়ে ঘষা মাজা করে এসছে, যেহেতু বিয়েতে যেতে হবে। তো এবার বলবেন যে আচ্ছা এই বৌমণিকে কেন তাহলে নিয়ে গেল না? কারণ এই বিয়েটা তো হুট করে হয়েছে, এটা তো মন্দিরে হুট করে বিয়ে হয়েছে, মানে এটার মানে ওরকম সময় সুযোগ দেখে লোককে ইনভাইট করে ওরকম বিয়ে না। এটা হচ্ছে উচ্ছুরিতর বিয়া লেগেছে, কারণ এ সম্পর্কে তো শোনা গেছে যে এ অলরেডি বিবাহিত ছিল। ছবি যেহেতু পাবলিক হয়েছে সেহেতু এটা ধরেই নিতে পারি যে এই মেয়েটির বিয়ে হয়েছিল, আর বাচ্চাও আছে শুনেছি, বাচ্চাও হয়তো আছে, কিন্তু ডিভোর্সটা নিশ্চয়ই হয়ে গেছে, না হলে এরকমভাবে সোশ্যাল মিডিয়ায় বুক ফুলিয়ে কেউ ছবি দিতে পারে না, বিয়ের ছবি। তো ওর ডিভোর্স হয়ে গেছে, তো সেক্ষেত্রে ওই হুট করেই বিয়ে, সেই জন্য কার্ড ফার্ড ওইসব দেওয়ার কোনো ব্যাপার নেই, একটা দিন ঠিক করেছে, এই দিন বিয়ে, আর তারপরে একদিন খাওয়া দাওয়া। তার আগেই কিন্তু ওর বৌদির চলে যাওয়ার প্ল্যান হয়ে গেছিল। আর জানে ভালো করে এবছর প্রথম ভোট, তো ওটাও ইম্পর্টেন্ট বিষয় আছে, সেই জন্যই হয়তো বৌদিকে রাখা যায়নি। এবার এই ধরনের বিয়ে কতজনকে আর ডাকবে, এটা নিয়েও একটু দ্বিমত তো রয়েছে। তো সেক্ষেত্রে এটুকু বুঝতে পারছি যে আমাদের এই টিন আর টিনের মা মানে অমাবস্যা দেবী দুজনে ঘষা মাজা করে কিন্তু বিয়েবাড়িতে গেছিল, ওই খাওয়ার দাওয়ার যে পার্টিটা ছিল সেখানে। তো ওদের বেশিরভাগ পার্টি কিন্তু সোনা হোটেলে হয়। তো এই যে বিয়ের উপলক্ষে যে খাওয়া দাওয়া, সেটা কিন্তু আমার যতদূর মনে হয় সোনা হোটেলেই
হয়েছে। এটা মনে হচ্ছে আমার। তো যাই হোক, যেটা বলছিলাম, শুনলাম আমাদের বৌমনি নাকি ভোট দিতে গিয়ে কাইন্দা ভাষায় সেরে, হায় রে হায়, কী কাজে এর থেকে বোঝা যায় আমাদের বৌমনির হৃদয়টা কতটা নরম। আসলে এতগুলো লোক দেখছে তো, ভাবছে একে যদি ভোট দিই তাহলে তো এ দুঃখ পাবে, যদি একে ভোট দিই তাহলে তো এ দুঃখ পাবে, তাহলে আমি কি করব? ওই ভেবে আমি কাউকে দুঃখ দিতে পারবো নি গো, পারবো নি, আমি সবাইকেই ভালোবাসি বলে মনে সব কটা বটন টিপে দিয়েছে। তো একটা ভোট আমাদের নোটাতে গেল, এটুকু লিখে নিন আমার কাছ থেকে। কারণ যখন বলেছে যে কেঁদে ভাসিয়েছে ভোট দিতে গিয়ে, তাতেই পুরো পরিষ্কার ও কারুর মনে দুঃখ দিতে পারবে না, সবাইকেই ওর ভালো লেগেছে, সেই জন্য দে সবাইকে ভোট দিয়ে। তো বুঝতে পেরেছেন, এটাই মনে হচ্ছে। তো যাই হোক, আজকে ব্লগের মধ্যে দেখলেন একটা জিনিস, এদিকে আমাদের বাতকুল্লাতেও চিংড়ি, এদিকে আমাদের হাসনাবাদেও চিংড়ি, মানে পুরো দুজনেই চিংড়ি, একই সাথে দুজনে কিমিল 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 কিমিল। তো যাই হোক, এদের মালাইকারি হয়েছে। তো আজকে দেখলাম মনে হচ্ছে মন দিয়ে রান্না একটু করেছে, হ্যাঁ, কারণ জানে তো আমি তো দেখি না এরকম করে রান্নাগুলো, তো সেই জন্য আজকে মনে হচ্ছে মন দিয়ে রান্না করেছে। তো যাই হোক, আজকে ভিডিওর মধ্যে তারপর দেখালো হচ্ছে গিয়ে আম দিয়ে গেছে কে না, আম দিয়ে গেছে দুষ্টু, ওদের বাড়িতে আম পাড়া হয়েছে, আম দিয়ে গেছে। তো তারপরেই একটা কথা, যে কথাটা ছাড়া ওর ব্লগ কখনোই সম্পূর্ণ হতে পারে না, সেটা হচ্ছে গিয়ে মিথ্যে কথা। তো সেটা কি, তো দুষ্টুর রেজাল্ট সম্পর্কে যেটা বললো, আমার মনে হয় একটু ভুল বলেছে। আমি এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না, কারণ আমি গতকালকেই আপনাদেরকে বলেছিলাম যে দুষ্টু খুব ভালোভাবে পাশ করেছে। তো এমন কেউ আছে যার সাথে দুষ্টুর কথা হয়, তো সেই আমাকে এই খবরটা দিয়েছিল যে ও ঠিক কত পেয়েছে, কীরকম পাশ করেছে। আমি সেক্ষেত্রে আপনাদের বলেছিলাম যে ও যা পেয়েছে, ও যেভাবে পাশ করেছে, সত্যি কথা বলতে অনেক ভালো ভালো স্টুডেন্টরাও করতে পারবে না, যারা কিনা পরীক্ষার মধ্যে এরকম একটা ট্রমার মধ্যে দিয়ে গেছে। আজকে যদি ওই ট্রমাটা ওর জীবনে না হতো, ওর তাহলে আমি মনে হয় আরও অনেক ভালো রেজাল্ট করতে পারতো। তবে যেটা করেছে সেটাও খারাপ না, তবে যেটা ও বলল আমি যতদূর জানি সেটা কিন্তু নয়। ঠিক আছে। তো যাই হোক, এটা নিয়ে মানে যেহেতু আমার কাছে তো আর মার্কশিট নেই, তো সেই জন্য আমি প্রমাণ যেহেতু করতে পারবো না, আমি এটুকুই বলতে পারি যে হ্যাঁ আমি জানি। এবার হয় যে দুষ্টু যার কাছে বলেছে, দুষ্টু নিশ্চয়ই মিথ্যা কথা বলবে না, উনি নিজের নিশ্চয়ই মিথ্যা কথা বলবে না। আর এ তো আমরা জানি মিথ্যের ঝুড়ি নিয়ে বসেই থাকে, তার উপর মহান সাজার জন্য মিথ্যের ঝুড়ি নিয়ে বসে থাকে। তো সেরকমই একটা মহানতার মিথ্যে ও বলেছে, মানে যেটা পায়নি তার চেয়ে একটু বেশি বাড়িয়ে বলেছে, এটুকু আপনাদের বলতে পারি। বাট বাদবাকি ও রেজাল্ট দুর্ধর্ষ রেজাল্ট করেছে। ঠিক আছে। তো যাই হোক, চলে আসি এবার ভিডিওর মধ্যে। দেখলাম আম কেটেছে, ওই কাঁচা মিটে আম। তার মানে আমি আজকে পুরো বুঝলাম, আজকে না অনেক দিন থেকেই বুঝি, এই যে টিনের ট্যান্ট্রাম আর এই যে মানে নিকি ষষ্ঠীপনাগুলো করে, মানে এর মধ্যে 100-এর ওপর 100% এই পেয়েছে কিন্তু ওর ঠাম্মির থেকে। মুখের সামনে আম কেটে এনে দিয়েছে, তাও এখন কেন দিলি, সকালে কেন দিলি না, দুপুরে কেন দিলি না, আরে বাবা দিয়েছে এই না কত, সেখানে সেটা নিয়েও আবার ট্যান্ট্রাম শুরু হয়েছে। এই সেম জিনিস এটা টিনের মধ্যেও আছে। আর সত্যি কথা বলবো, এটা কিন্তু আমাদের সোনা বাবাও পেয়েছে, মানে আমাদের কৃষাণুও পেয়েছে। দেখবেন মাটন সেদিন সন্দীপ মাটন এনেছে, বলছে মাটন কেন, মাটন মাংস না তো চিকেন মাংস চাই। আগের দিন চিকেন আনা হয়েছিল, সেদিন বলছে না চিকেন মাংস না, আজকে আমি মাটন মাংস চাই। মানে যেটা বলবে সেটার উল্টোটা হয়ে যায়। কৃষাণুরও কিন্তু এই জিনিসটা রয়েছে। সেদিন দেখলাম সন্দীপ পুরো বলছে কি বলছো, তুমি তো আগের দিন যখন চিকেন এনেছিলাম তুমি বলছিলে মাটন চাই, আজকে মাটন এনেছি তুমি বলছো চিকেন চাই, এটা কি করে সম্ভব? তো এইটা কিন্তু পুরো ওর মায়ের থেকে পেয়েছে একদম। আর আজকেও দেখলেন না, আজকে ব্লগের মধ্যেও দেখলাম বাজারে গেছে জোর করে, ওর বাবা গেল অন্যদিকে অন্য মাছ নিতে, জোর করে কিন্তু ওই কি মাছ না জলের মাছ, মানে যেগুলো আর কি তাজা মাছ যেগুলো,
ওই রকম দেখে দেখলাম মনে হয় কাতলা মাছের বাচ্চা, রুই মাছের বাচ্চা, এরকম 3টে জোর করে ও নিল। তো ওটা নিচ্ছিল যখন একটা কথা বলছিল যে মাছগুলোকে নিয়ে যাব আর ওই যে আলো দেওয়া থাকে না, আলোর মধ্যে ছেড়ে দেবো। হ্যাঁ, মানে বুঝলাম ও অ্যাকোরিয়ামের কথা বলছে, ওর মনে হয় অ্যাকোরিয়াম ভালো লাগে। তো সন্দীপ সব গুছানো হয়ে গেলে পারলে ঘরে একটা অ্যাকোরিয়াম রাখো, যেমন সুন্দর দেখতে লাগে। আর মাছ দেখলে জানো তো মনের ওপর থেকে চাপ অনেক কমে যায়। এমনভাবে মাছটা রাখবে যেন কিনা তোমাদের বাড়িতে ঢুকেই আগে সেই মাছের ওপর দর্শন চোখ পড়ে। তাহলে কি হবে বলো তো, যদি যেসব কি বলে কুনজর বা কুদৃষ্টি, সেগুলো সব কিন্তু মাছ শুষে নেয় শুনেছি। তো সেরকম রাখতে পারো, এক্ষুনি না, আরামসে ধীরে সুস্থে। ওই তোমাদের এন্ট্রেন্সের পরেই যে জায়গাটা আছে ওইখানটাতে কিন্তু একটা সুন্দর অ্যাকোরিয়াম রাখতে পারো। কৃষাণুর যখন এত ইচ্ছা দেখবে মাছ। তো এই হলো ব্যাপার। তো যাই হোক, আজকে এই ভিডিওটা আমি এইটুকুই এখন রাখছি। যদি ভালো লাগে এরপর অবশ্যই আরও অনেক কিছু বলার আছে, অবশ্যই বলবো। তো যাই হোক, আজকে দেখলাম সন্দীপ হচ্ছে গিয়ে গণতান্ত্রিক অধিকার ও ফলিয়েছে। ওদিকে টিনের বৌদিও ফলিয়েছে, এদিকে সন্দীপও গেছে। আর সন্দীপের ভোটটা হবে ডিসাইডিং ভোট, কারণ ও সবচেয়ে শেষে ভোট দিয়েছে। সন্দীপই বিচার করবে যে কে জিতবে। সন্দীপের ওই ভোটটাই হচ্ছে ডিসাইড করবে যে ওদের কেন্দ্রে, ওদের জায়গায় কে জিতবে, তাই না? হ্যাঁ, একদম বললো তো, সবার শেষ ভোট। তো যাই হোক, এই হলো ব্যাপার। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। তো